আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্বনেতারা। জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রের চিঠি পাঠাচ্ছে দুদক। খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, চলছে সকাল সন্ধ্যা অবরোধ। ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেয়া বেআইনি, বলল কলকাতা হাইকোর্ট। কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশি সহ আটক ১২৮ জন। আই লাভ মোহাম্মদ স্লোগানে উত্তাল উত্তরপ্রদেশ, ভারত জুড়ে বিক্ষোভ প্রতিবাদ। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রোর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে শুক্রবার বিশ্বের কয়েকজন শীর্ষ নেতা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হোটেল স্যুটে সাক্ষাৎ করেন। তারা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ সময়ে বিশেষজ্ঞ সহায়তা ও অভিজ্ঞতা দেওয়ার আশ্বাস দেন। লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেইবার্গার নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। এই প্রতিনিধি দলে ছিলেন স্লোভানিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহার, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এলিক্স লেভিটস, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ, বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিয়েভ ও পেতার স্তোয়ানোভ, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো জোসিপোভিচ, বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট এমলাদেন ইভানিচ এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমেনা গুরিব ফাকিম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, জাতিসংঘের সাধারণ পরিষদের সাবেক 4 সভাপতি, কয়েকজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি ও এনজিআইসির সহসভাপতি ইসমাইল সেরাগেলদিন, রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটসের সাবেক প্রেসিডেন্ট ক্যারি কেনেডি, IAEA এবং জর্জ টাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির জ্যেষ্ঠ প্রতিনিধিরা। বক্তারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে ও দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে তার আজীবন অবদানের উচ্চ প্রশংসা করেন। তারা বলেন, আমরা এখানে এসেছি আপনাকে ও বাংলাদেশের মানুষকে সমর্থন দিতে। আমরা পুরোপুরি আপনার পাশে আছি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে পাওয়া বিলাসবহুল বাড়ি, গাড়ি ও 12টি ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। দেশটিতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বলেন, আমাদের অনুসন্ধানী কর্মকর্তা কোর্টে এ সংক্রান্ত আবেদন করেন। পরবর্তী সময় কোর্ট তার সম্পদ জব্দের আদেশ দিয়েছে। যেহেতু তার সম্পদ দেশের বাইরে, সে পরিপ্রেক্ষিতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হবে। এখনো সেটি পাঠানো হয়নি, তবে শিগগিরই পাঠানো হবে। দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে 9 সেপ্টেম্বর আদালত এসব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হবে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বরাতে দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত সজীব ওয়াজেদ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বিনিয়োগ করেছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে অর্থ স্থানান্তর করে সম্পত্তি কিনেছেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর রিটার্নে তা গোপন করেছেন। যুক্তরাষ্ট্রে অবিলম্বে জয়ের স্থাবর অস্থাবর সম্পত্তি ফ্রিজ ও সংযুক্ত করা জরুরি। এর আগে গত জুলাইয়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে জয়ের 2টি বাড়ি জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত। দুদকের নথি অনুযায়ী জয়ের নামে যুক্তরাষ্ট্রে 2টি বাড়ি রয়েছে। এর একটি ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায়। 2024 সালের 3রা জুন এ বাড়ির মূল্য নির্ধারণ করা হয় $38,79,560, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 45,47,74,000 টাকা। আরেকটি বাড়ি ভার্জিনিয়ার ফলস চার্চ এলাকায় অবস্থিত। 2014 সালের 5 মে বাড়িটি কেনা হয়, যার মূল্য ধরা হয় $9,96,875, যা বাংলাদেশি টাকায় প্রায় 7,73,88,000 টাকা। সব মিলিয়ে এই 2 বাড়ির মূল্য প্রায় 53,61,61,000 টাকা। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক আবেদনে বলা হয়, জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত 12টি ব্যাংক হিসাব ও 8টি গাড়ি রয়েছে। দুদকের নথি অনুযায়ী জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত 6টি কোম্পানি রয়েছে, যেগুলো হচ্ছে গোল্ডেন বেঙ্গল প্রোডাকশনস, প্রাইম হোল্ডিং, ওয়াজেদ ইন, অসিরিস ক্যাপিটাল পার্টনার্স, ব্লু হেভেন ভেঞ্চার্স ও ট্রুপে টেকনোলজিস।
খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলছে। শনিবার সকাল 6টা থেকে সড়ক অবরোধ শুরু হয়, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। অবরোধের কারণে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক ও আন্তঃজেলা সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। অবরোধকারীরা খাগড়াছড়ির ঢাকা চট্টগ্রাম সড়কে বলপিয়া আদাম এলাকায় বিভিন্ন সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করছেন। যারা সাজেকে ঘুরতে গিয়েছেন তারা চরম বিপাকে পড়েছেন। অনেক পর্যটক প্রায় 3 থেকে 4 কিলোমিটার পায়ে হেঁটে শহরে ঢুকছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ দুর্বৃত্তরা 8ম শ্রেণী পড়ুয়া এক মারমা ছাত্রীকে ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত 3 জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। বাংলাদেশে পুশিন করা 2 পরিবারের 6 জনকে আগামী 4 সপ্তাহের মধ্যে ফেরত আনতে নির্দেশ দিয়েছে ভারতের কলকাতা হাইকোর্ট। শুক্রবার পরিবার দুটির সদস্যদের রিট পিটিশনের ভিত্তিতে এমন নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশে ঠেলে পাঠানো এ 6 জন কলকাতার বীরভূমের বাসিন্দা এবং ভারতীয় নাগরিক। সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বদু শেখ, তার মেয়ে সোনালী খাতুন শেখ, তার মেয়ের জামাই দানিশ শেখ এবং অপ্রাপ্ত বয়স্ক নাতিকে ফেরত আনার দাবিতে আদালতে পিটিশন করেন। অপরদিকে আমির খান তার 2 বোন সুইটি বিবি ও তার ছেলে কুরবান শেখ ও ইমাম দেওয়ানকে ফেরত আনার দাবিতে পিটিশন করেন। উভয় মামলাতেই আদালত পর্যবেক্ষণ করেছে যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 মে 2025 তারিখে স্মারকলিপির পদ্ধতিগত নিয়মগুলো মানা হয়নি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি, তবে এই বিষয়ে জোর দিয়েছেন যে আইনানুগ প্রক্রিয়া পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। 2টি পিটিশনের ক্ষেত্রে হাইকোর্টের আদেশে বলা হয়েছে, দেশ থেকে বের করে দেওয়ার জন্য যে প্রক্রিয়া ও পদ্ধতি গ্রহণ করা হয়েছিল তাতে এই সন্দেহ জাগে যে সংশ্লিষ্ট কর্মকর্তারা খুব তাড়াহুড়ো করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 মে 2025 তারিখে স্মারকলিপির বিধানগুলো স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের অভিযান চালিয়ে বাংলাদেশি সহ মোট 196 জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার রাতে দেশটির রাজধানী চৌকিট এলাকায় পাকিস্তানের খাবারের রেস্তোরাঁ ও আশেপাশের ব্যবসায়িক স্থাপনাগুলো ঘিরে এ অভিযান চালানো হয়। শনিবার দেশটির সরকারি বার্তা সংস্থা বার্নামার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, অন্তত 700 মিটার দীর্ঘ এলাকায় অবস্থিত 45টি ব্যবসা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, খুচরা দোকান ও হোটেলে হানা দিয়ে প্রায় 400 জন বিদেশি ও স্থানীয়কে তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় 8 দেশের নাগরিকদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিকরা আটক হন। ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় জমে যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকির রাজার আহ্বানে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত আই লাভ মোহাম্মদ ক্যাম্পেইনের আয়োজন করে। কানপুরে এই প্রতিবাদ শুরু হয় গত 4 সেপ্টেম্বর থেকে, যখন ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রায় একটি তাঁবুর উপর আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার টাঙানো হয়। পুলিশ সেটি সরিয়ে ফেলে। এরপর কানপুর পুলিশ 9 জনের নাম উল্লেখ করে এবং 15 জন অজ্ঞাতনামার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। এই ঘটনার জেরে গোটা ভারতেই প্রতিবাদ শুরু হয়। শুক্রবার জুমার নামাজের পর পুলিশের উপস্থিতির মধ্যেই ভিড় ক্রমশ বাড়তে থাকে। সেখান থেকে পুলিশ অন্তত 12 জনকে গ্রেপ্তার করে। এ সময় সংঘর্ষে 10 জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান বেয়ারেলির আইজি অজয় সাহানি। তার ভাষায়, পুলিশ ফ্ল্যাগ মার্চ করছিল এবং সবাইকে নামাজ শেষে বাড়ি ফেরার অনুরোধ করেছিল, কিন্তু পরে ভিড় থেকে গুলি চালানো হয় ও পাথর নিক্ষেপ করা হয়। কিছু অস্ত্র জব্দ করা হয়েছে। এটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে। এদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব পুলিশের লাঠিচার্জকে সরকারের ব্যর্থতা আখ্যা দিয়ে বলেন, সরকার পরিচালিত হয় সম্প্রীতি আর সদিচ্ছার মাধ্যমে, লাঠিচার্জ দিয়ে নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে বেয়ারেলি থেকে প্রায় 600 কিলোমিটার দূরে মৌ নামক স্থানে একইভাবে নামাজের পর মানুষ বিক্ষোভে নামে। সেখানেও পুলিশের বাধা পেয়ে ভিড় থেকে পাথর ছোড়া হয়। লাঠি চার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে বাঘপথে অনুমতি ছাড়া শোভাযাত্রা বের করলে পুলিশ বাধা দেয়, এতে বাকবিতণ্ডা হয়। পুলিশ সেখান থেকে 2 জনের নাম উল্লেখ করে এবং 150 জনকে অজ্ঞাতনামা
হিসেবে উল্লেখ করে মামলা দায়ের করে। বিতর্কের সূচনা হয় কানপুরে। সেখানে স্থানীয় হিন্দু সংগঠনগুলো অভিযোগ তোলে যে মিশ্র এলাকায় উস্কানিমূলক উদ্দেশ্যে এই পোস্টার বসানো হয়েছে। হিন্দু পক্ষ দাবি করে তাদের পোস্টার ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে মুসলিম পক্ষের অভিযোগ তারা কেবল নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করায় টার্গেট হচ্ছেন। পরে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে #ILoveMohammad ট্রেন্ড করতে থাকে। কানপুর পুলিশ জানায় এফআইআর পোস্টারের কারণে নয়, বরং রাস্তায় তাঁবু বসানো নিয়ে হয়েছে। এ বিষয়ে অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেন, কেউ যদি বলে আই লাভ ইউ তাহলে সমস্যা কোথায়? তাহলে আই লাভ মোহাম্মদ বললেই বা সমস্যা হবে কেন? আবার আই লাভ মহাদেব বললেও সমস্যা হওয়ার কথা নয়। এটি মূলত মুসলিমদের প্রতি সামাজিকভাবে বয়কট করার একটি পদ্ধতি বলেও দাবি করেন তিনি। বেপরোয়া ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার স্থানীয় সময়ে দেশটির পররাষ্ট্র দপ্তর এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে পেত্রো কী ধরনের অপরাধ করেছেন সে ব্যাপারে ওই পোস্টে কিছু উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ শনিবার সকালে নিউ ইয়র্ক সিটির রাস্তায় বিক্ষোভে যোগ দিয়েছিলেন। এ সময় মার্কিন সৈন্যরা তাকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করেন, কিন্তু তিনি আদেশ অমান্য করেন। খবর আল জাজিরার। এর আগে শুক্রবার জাতিসংঘে ভাষণ দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এ সময় তিনি নিজের বক্তব্যে ইসরায়েলের কড়া সমালোচনা করেন। তিনি ইসরায়েলিদের নাৎসি আখ্যা দিয়ে ফিলিস্তিনিদের উপর গণহত্যার অভিযোগ তোলেন। পেত্রো প্রস্তাব দেন, এশিয়ার দেশগুলোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক সামরিক জোট গড়ে তুলে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। একই সঙ্গে ইসরায়েলের অস্ত্রবাহী জাহাজ পাঠানো বন্ধ করারও আহ্বান জানান তিনি। দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন আজ এ পর্যন্তই ছিল। আগামীকাল ইনশাল্লাহ একই সময় আবারও আরেকটি আয়োজনে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।